প্রেসিডেন্সিয়াল রুল বা সেরকমই একটা কিছু গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স এখানে লাগাতেই হবে এবং গভর্নমেন্ট লাগাবে। আজকে এখানে ক্র্যাশ হচ্ছে, কালকে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরশু ওখানে আগুন লেগে গেছে, তরশু ওই জায়গাটাতে লোকজন রাস্তায় এসে গেছে সরকারের বিরুদ্ধে। এবার যখন উনি হারবেন, এন্ড অফ হার কেরিয়ার, এন্ড অফ হার কেরিয়ার। আই ডিডন্ট ফিল লাইক, আমার ইচ্ছেও করেনি ওনার হরোস্কোপে এতটা টাইম দেবো ওই অভিষেক ব্যানার্জি। আই ডিডন্ট ফাইন্ড হিম দ্যাট মাচ অফ ওয়ার্দি। পেন অ্যান্ড পেপারে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে দিস ইজ অকুপাইড বাই দ্যাম, ওন বাই আস, অকুপাইড বাই মানে ওরা উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু জায়গাটা আমাদের। অপারেশন সিন্দুর 2.0টা ওরকমই মার্চ এপ্রিলের ভেতরে আবার শুরু হবে। 2027-এ যোগীজির সেন্টারে আসার একটা চান্স তো আছেই। আর প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন না, পুরো 26-এই কোথাও যাচ্ছেন না, প্রত্যেকটা ইলেকশন একটা একটা করে উনি জিতে যাবেন। মোদিজির এখন সময়টা যেমন 2026 আসবে, বিশেষ করে মার্চ থেকে জুলাই পর্যন্ত, নট এট অল এ গুড টাইম। অফকোর্স মানে এটাতে তো কোনো ভুল নেই, দিস ইজ অন ক্যামেরা আমি বলছি। বিজেপি তো আগামী আমার মনে হয় 2045 2047 পর্যন্ত বিজেপিতে থাকবে। আরো বেশি দাঙ্গা ফাসাদ ভায়োলেন্স যাই বলো সেটা আরো বাড়বে, আর মোটামুটি 2 বছর এরকমই থাকবে। আর যদি আনেন তাহলে এই ইলেকশন জেতা মোটামুটি ইম্পসিবল হবে এই বিজেপির জন্য। যে চার্টের উপর অনেক রিসার্চ করে বুঝতে পেরেছি, এই চার্টটা দেখে, এই হরোস্কোপটা দেখে যা যা বলছি এখন পর্যন্ত সেটা মিলে যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে উনারই যে টিএমসির লোকরা একটু অসন্তুষ্ট হয়ে যাবে, লোক ওনার বিরুদ্ধে রাস্তায় আসবে। বাংলায় কি হতে চলেছে? পরিবর্তন হতে চলেছে। আজকে আবারও প্রিয় বন্ধু মিডিয়ার ইতিহাসে একটা ঐতিহাসিক এপিসোড হতে চলেছে, কেননা আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন ভীষণ স্পেশাল গেস্ট। কেন স্পেশাল গেস্ট বলছি? কারণ তার কথা শোনার জন্য শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, গোটা বিশ্ব অপেক্ষা করছে। কেন জানেন? তিনি প্রেডিক্ট করে দিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তো জিতবেন, কিন্তু মুশকিল হচ্ছে তারপরেই ভারতের সঙ্গে অর্থনৈতিক খিটিমিটি লেগে যাবে। আর দেখুন ঠিক সেটাই হচ্ছে। তিনি প্রেডিক্ট করে দিয়েছিলেন যে ভারতে ভয়ঙ্কর জঙ্গিহানা হতে চলেছে, আর ঠিক তারপর পেহেলগাঁও হলো। শুধু এই সবই নয়, তার সঙ্গে পলিটিক্যাল ব্যাপারও রয়েছে। আর বাংলায় এখন যে অবস্থা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেটা জানা তো অত্যন্ত জরুরি। আর সেই জন্য আজকে প্রিয় বন্ধু মিডিয়ার স্টুডিওতে এক্সক্লুসিভলি এসে গেছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা দি। দিদি, আপনাকে অনেক স্বাগত। নমস্কার সবাইকে, আপনার সব ভিউয়ার্সদের নমস্কার। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করবো, কেমন আছেন? অনেকদিন পর বাংলায় এলেন, কেমন লাগছে? ভালো লাগছে। একটু মানে এখানে উইন্টারটা একটু বোঝা যাচ্ছে, মুম্বাইতে এত উইন্টার নেই তো, এখানে ঠান্ডা লাগছে। আমাকে যদি জিজ্ঞেস করো কেমন লাগছে, ঠান্ডা লাগছে, এই অবস্থা এখন ভালো লাগছে। ওকে, আপনার ঠান্ডা লাগলেও এখানকার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুব গরম। এবং যে প্রশ্নটা দিয়ে শুরু করব, সবাই অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছে 2026 বাংলার রাজনৈতিক ময়দান ঠিক কতখানি গরম হবে এবং বাংলায় কি হতে চলেছে? পরিবর্তন। বাংলায় কি হতে চলেছে? পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন মানে যে সরকার আছে সেই সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি হেরে যাচ্ছেন, না অন্য কোনো পরিবর্তন? সব ধরনের পরিবর্তন হচ্ছে। ওকে, সবার আগে যে চেঞ্জটা চলছে সেটা হচ্ছে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ ধীরে ধীরে শুরু হচ্ছে। আর রাজনৈতিক যে পরিবর্তনটা, যেটা সরকার নিয়ে বলছো, যেটা গভর্নমেন্ট নিয়ে, সেটা তো হবেই হবে। সেটা আমি আজকে বলিনি, এখন এসআইআর হচ্ছে তো লোকে ভাবছে যে হ্যাঁ দেখা যাচ্ছে ব্যাপারটা কিছু তো হতে পারে। সো সেটা আমি বলেছি 2024-এর মে মাসে, যে অগাস্ট মাস আসুক, 2024-এর অগাস্ট সেপ্টেম্বর আসুক, প্রথমবার আপনি দেখবেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে উনারই যে টিএমসির লোকরা একটু অসন্তুষ্ট হয়ে যাবে, লোক ওনার বিরুদ্ধে রাস্তায় আসবে। তো তখন ওই অগাস্ট সেপ্টেম্বর, আমার মনে হয় অগাস্টের আশেপাশে, তখন ওই আরজি করের ব্যাপারটা হলো। আমিও জানতাম না কি হবে, আমি শুধু জানতাম যে লোক ওনার সম্বন্ধে অপোজ করবে, লোক ওনার বিরুদ্ধে চলে আসবে। তো তখন সেটা হলো, তো ফার্স্ট টাইম বুঝলাম যে হ্যাঁ। দেন সেকেন্ডলি আমার কথা ছিল যে না, তারপরে উনি এত তাড়াতাড়ি যাচ্ছেন না, যখন আসবে ইলেকশনের সময় তখন দেখা যাবে সো শি উইল বি গন। তো আমার তো কথা হচ্ছে সরকার তো পরিবর্তন হবে, পরিবর্তন, দ্য মেইন থিং ওভার হিয়ার ইজ পরিবর্তন। ডেমোগ্রাফিক চেঞ্জ একটা হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, দ্যাটস ইট। না, ডেমোগ্রাফিক চেঞ্জ, সরকার পরিবর্তন, এটা কিসের বেসিস আপনি বলছেন? মানে এটা কি ওই খেয়ালি পোলাও একটা হচ্ছে, নাকি কোনো ক্যালকুলেশন আছে, কোনো জায়গা আছে, সেই জায়গা থেকে আপনি বলছেন? আমি তো কোনো বাবা টাবা না, আমি একদম নিপাট অ্যাস্ট্রোলজার। তো আমরা ছক দেখে, মানে যেটাকে বলে হরোস্কোপ কুণ্ডলি, যেটা
এটাকে বলুন, বা আমরা বাংলাতে আমরা কুষ্ঠি বলি, সেটা দেখে বলি। অনেকে আবার বিভিন্ন কুষ্ঠি দেখতে হয় আসলে, কিন্তু একটা দেশের হরস্কোপ দেখতে হয়। ওয়েস্ট বেঙ্গলের হরস্কোপ আলাদা আছে, বিভিন্ন পার্টির, যেমন বিজেপির আলাদা হরস্কোপ আছে, কংগ্রেসের আলাদা হরস্কোপ আছে। মানে প্রত্যেকটা দেশের একটা ফাউন্ডেশন চার্ট হয়, মানে যে দেশ যে সময় স্বাধীনতা পেয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে, সেটা আমাদের ফাউন্ডেশন চার্ট। যদিও ভারত, অনেকেই আমাকে বলে ভারতের কি করে হরস্কোপ হতে পারে, ভারত তো অনন্তকাল ধরে চলছে। কিন্তু এই যে জিও পলিটিক্যাল সিনারিওটা, এখন যে আমাদের দেশের সংবিধান যখন হয়েছে, যখন থেকে আমাদের সীমারেখাটা একটা হয়েছে যে এটা ভারত, আগে ভারত পাকিস্তানের সাথে ছিল, যে নতুন ভারতে যে একটা সীমারেখা ম্যাপ হয়েছে যেদিন থেকে, সেটা এই 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 যে ভারত, এই যে ইন্ডিয়ার সেটাই ফাউন্ডেশন চার্ট, সেটাকে আমরা ধরি। তো ওভাবে মানে এটা ভিউয়ার্সের একটু বোঝানোর জন্য ভিউয়ার্সদেরকে আমি একটু এক্সপ্লেইন করলাম। তো সেরকম প্রত্যেকটা পার্টের, প্রত্যেকটা লোকের এভাবে থাকে। সো সেটা দেখি। তার মানে আপনি মমতা ব্যানার্জির চার্ট দেখেছেন এবং সেই অনুযায়ী ক্যালকুলেশন করছেন যে সামথিং এগেইনস্ট হার ইজ গোয়িং টু হ্যাপেন। সেটা একটা ভালো প্রশ্ন করেছে। অনেকে আমাকে বলেন যে, বিশেষ করে যারা বাঙালিরা মাঝে মাঝে কমেন্ট করেন আমার টুইটারে গিয়ে, যে না 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 এটা সব ভুয়ো কথা, কারণ দিদির কোনো হরস্কোপ নেই, এরকম লোকে বলেন। তো সত্যি কথা, দিদির সেরকম, দিদি না, বিশেষ করে অনেক বড় বড় পলিটিশিয়ানদের অথেন্টিক ডাটা, মানে ওদের বার্থ টাইম, বার্থ ডেট, ওসব পাওয়া খুব মুশকিল হয়, খুব। যার জন্য আমি সবার সম্বন্ধে কথা বলতে পারি না। যেমন আমি এবার নীতিশ কুমারের সম্বন্ধে ঠিক মতো কথা বলতে পারিনি, সেটাতে আমি পরে আসছি পরে। সো ওনার যে হরস্কোপটা, সেভাবে কিছু নেই। তো অ্যাস্ট্রোলজাররা কি করেন, আমাদের কাছে একটা নতুন হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্নকুণ্ডলী। মানে আমার মাথায় এখন হঠাৎ এলো যে এবছর কি ইন্ডিয়া ক্রিকেট জিতে T20 জিততে পারবে, মানে এবছর মানে 2026-এ। এই সময় প্রশ্নটা এলো, আমি ফটাক করে একটা হরস্কোপ খুললাম, এটাকে বলে হরারি, মানে প্রশ্নকুণ্ডলী। এই যখন প্রশ্নটা করলেন, তখন কি ছকটা আসছে, সেই ছক কি বলছে। তো ওরকম একটা হরারি হয়, যেটা হুইচ ইজ দ্য সাপোর্টিভ। আরেকটা হচ্ছে টিএমসির কুণ্ডলী তো আছে, সেটা কবে হয়েছে, কখন হয়েছে, টিএমসির যেভাবে টিএমসির কুণ্ডলী আছে, ওদের ক্যাপ্রিকন সাইন, মকর রাশিটা একদম প্যাকড আপ। সো পিপল আর ভেরি ভেরি ডিটারমাইন্ড টু ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। তো অনেক কিছু আছে, টিএমসির আছে, নরেন্দ্র মোদীর হরস্কোপ আছে, বিজেপির আছে, যারা কন্টেস্ট্যান্ট আছে ওদের আছে। তো কন্টেস্ট্যান্টের নেই, পার্টিগুলোর আছে। ওয়েস্ট বেঙ্গলের চার্ট আছে, আর আমাদের ভারতের চার্ট আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় পৌঁছানো। আদারওয়াইজ দিদি সেরকম কোনো চার্ট নেই। তবে যে চার্টের উপর একটা আছে রেকটিফিকেশন, একটা হরস্কোপ বের করেছি, যে চার্টের উপর অনেক রিসার্চ করে বুঝতে পেরেছি এই চার্টটা দেখে, এই হরস্কোপটা দেখে যা যা বলছি এখন পর্যন্ত, সেটা মিলে যাচ্ছে। তো হতে পারে ওখানেও আছে, হতে পারে 5-6 ঘন্টা বা 3-4 ঘন্টার ওখানেও একটা কিছু আছে, যার জন্য আমি জুলাইতে বলছি, দেখা যাচ্ছে রিফ্লেকশন হচ্ছে সেপ্টেম্বরে এসে। তো 2-4 মাস আমি হাতে রাখছি, বাট দ্যাটস হাউ ইট ইজ। যে হরস্কোপ দেখে এখন পর্যন্ত সবকিছু বলেছি, মিলিয়ে স্টেপ বাই স্টেপ সেরকমই হয়ে আসছে, সেটাকেই আমি ধরে নিচ্ছি। আর সাপোর্টিভ হরস্কোপ তো আছেই, যেটা আমি বললাম, টিএমসির হরস্কোপ আছে, ওয়েস্ট বেঙ্গলের হরস্কোপ আছে, ইন্ডিয়ার হরস্কোপ আছে। সো দ্যাটস হাউ। আচ্ছা, আপনি যেটা বললেন যে ঠিক আছে, তৃণমূলের একটা প্রবলেম আসছে বা দিদির একটা প্রবলেম আছে, সেটা দেখতে পাচ্ছি। বাট আমি আর একটা জিনিসও ভাবছি, সেটা হচ্ছে যে ধরুন দিদির কোনো কুণ্ডলিতে সমস্যা আছে, তিনি বিপদে পড়লেন বা তার সেইভাবে সাকসেস এলো না, কিন্তু এরকমও তো হতে পারে যে তৃণমূল জিতলো, মানে দিদি মুখ্যমন্ত্রী হলেন না, কিন্তু তৃণমূল পাওয়ারে থাকলো, সেরকম কি কোনো পসিবিলিটি আছে? না না, একেবারেই না। কারণ তৃণমূলের যে হরস্কোপটা, সেটাও তো আমরা দেখেছি যে ওদের কাছে কতটা পাওয়ার থাকবে। বিজেপির হরস্কোপ আছে, বিজেপির কাছে কতটা পাওয়ার থাকবে। নরেন্দ্র মোদীর হরস্কোপ আছে, উনার এই সময় উনি কতটা ফিডব্যাক দিতে পারবেন। অমিত শাহর হরস্কোপ আছে, উনি কতটা কি করতে পারবেন। সো সেই অনুযায়ী বলা, অনেক যেটা বললাম, অনেক পারমুটেশন কম্বিনেশন দেখে একটা কনক্লুশন বের করা, যে কিছু জিনিস তৃণমূলের ফেভারে আছে আর ম্যাক্সিমাম জিনিস তৃণমূলের ফেভারে নেই, সেটা দেখে তারপর যাওয়া। তো আমার কিছুতেই মনে হয় না যে তৃণমূল, মমতা ব্যানার্জি না আসলেও তৃণমূল চলে আসবে পাওয়ারে, সেটা আমার কিছুতেই মনে হয় না। সো ইটস অল অ্যাবাউট তৃণমূল ভার্সেস বিজেপি। ইটস নাও নট এনিমোর যে মমতা ব্যানার্জি ভার্সেস সামওয়ান এলস, না, সেটা আমার মনে হয়নি। মানে তৃণমূল যাচ্ছেই 2026-এ, এটা আপনার প্রেডিকশন। কিন্তু আমার আর একটাও জায়গা আছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছে বিজেপির সঙ্গে একটা সেটিং আছে, বিজেপিকে হবে না, বিজেপি চায় না এখান থেকে তৃণমূল সরুক। সো ইফ তৃণমূল গোজ, হোয়াই নট লেফট কংগ্রেস? বাম কংগ্রেস কেন ক্ষমতায় আসবে না, কেন বিজেপির উপরই আপনি প্রেডিকশনটা করছেন? কংগ্রেসের সম্বন্ধে তো আমি এটা বলছি যে এই যে বিহারের ইলেকশনে কংগ্রেসের এত মানে খুব বাজে পারফরমেন্স হয়েছে, তো এখন যে 2026-এ
5টি ইলেকশন আসছে, সেখানে ওদের পারফরমেন্সটা একটু ভালো হবে, মানে ভোট শেয়ারটা বাড়বে। এটা নয় যে তুমি ক্ষমতায় আসছো বা সরকার বানাচ্ছে, সেটা কিছু না। মানে আগে যদি 5টা সিট জিততে ছিল, এখন 10টা সিট হবে। তো এই যে আগামী 5টা ইলেকশনে ইনক্লুডিং বেঙ্গল ইলেকশন, সেটাতে পারফরমেন্স একটু ভালো হবে, পার্সেন্টেজ একটু বেশি হতে পারে, বাট নট ইন দিস ওয়ে। কারণ কংগ্রেস, রাহুল গান্ধী ওদের যে মেইন প্রধান, উনি তো না এলওপি, আমাদের এলওপি, হি ইজ নো লেস দেন প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি। এলওপি ইজ এ হিউজ থিং, এটা ক্যাবিনেট র্যাঙ্ক অফকোর্স। আরে উনার একদম ইকুইভ্যালেন্ট টু প্রধানমন্ত্রী বলতে হবে। তো উনার হরোস্কোপ দেখতে হয়, তো উনার তো একদম ডিক্লাইন। উনার যা বেস্ট টাইম ছিল মোটামুটি শেষ হয়ে গেছে, ইটস নাও অন দ্য ভার্জ অফ ডিক্লাইনিং। উনি এখন মানে এলওপি ওয়াজ বেস্ট ফর হিম, মানে এলওপিটা ওনার জন্য সবচেয়ে বেস্ট ছিল, মানে এর বেশি মানে রাহুল গান্ধী কোনোদিন প্রধানমন্ত্রী হচ্ছে না। সেটা কিছুতেই না। এটা আমাকে আজ থেকে নিয়ে গিয়েছিলেন, তো ওখানের যে ওনাদের যে নিউজ রিডার, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে রাহুল গান্ধী, আমি বললাম হি ইজ গোয়িং থ্রু হিজ ওনার বেস্ট টাইম দিয়ে যাচ্ছেন। বলছে বেস্ট টাইম? আমি বলছি হ্যাঁ, এলওপি ইজ বেস্ট টাইম। বলে আর কুছ নেই, বলে আর কুছ নেই। বলতে তো ফির গান্ধী পরিবার খাতাম, ওরা খাতাম। সো হি ওয়াজ লাইক কি বলছি আমি। সো ওটা খুব ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখতে পারবেন ওই ভিডিওটাতে। ওই অর্জুন রামপালের একটা অর্জুন রামপাল না কি বলে, রামপাল যাদবের একটা ক্লিপ লাগিয়েছে, আর সালমান খানের, ওটা খুব ভাইরাল হয়েছে। আমি শেয়ার করবো আপনার সাথে। আই ওয়াজ লাইক হে ভগবান, মানে ভিউয়ার্সরা কি কি বানায়, যে এটা গোল্ডেন পিরিয়ড ছিল। সো অ্যাকচুয়ালি হি ইজ গোয়িং টু গোল্ডেন পিরিয়ড। তো কংগ্রেসের তো কিছুতেই না। ওকে, তো এবার আমি একটা প্রসঙ্গে আসছি। আপনি যখনই বলছেন পরিবর্তন হচ্ছে, মানে বিজেপি ক্ষমতায় আসছে, এরকম একটা প্রেডিকশন আপনার রয়েছে, দেন অবভিয়াস কোয়েশ্চেন, হু ইজ দ্য চিফ মিনিস্টার? কেননা আমরা জানি কোনো রাজ্যে যদি বিজেপি ইলেকশনে যায় এবং তাদের যদি সিএম ফেস না থাকে, ডেফিনেটলি তারা সিএম ফেস ডিক্লেয়ার করে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখেই নির্বাচন হয়, অ্যান্ড দেন দে ডিসাইড। সো এখানে বাংলায় কিন্তু অন্য রাজনীতি হয়। সেটা হচ্ছে আপনি যদি চিফ মিনিস্টারের এগেনস্টে কোনো মুখ নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ভোট বাক্সে সেটার একটা এফেক্ট পড়ে। সো যদি বিজেপি আসে, হু ইজ দ্য চিফ মিনিস্টার? শুভেন্দু অধিকারীর কোনো চান্স আছে নাকি অন্য? ওনার আমি হরোস্কোপ দেখেছি, মিন লগ্নওয়ালা হরোস্কোপ। আমার ওনার হরোস্কোপ দেখে কিছুতেই মনে হয়নি যে ওনার একটা কেরিয়ারে রাইজ আসছে, কিন্তু উনি মুখ্যমন্ত্রী হবেন বা সিএম ফেসে ওনার ফেস দিয়ে মানে জেতা যাবে এই পুরো ওয়েস্ট বেঙ্গল, কিছুতেই না। যদি শুভেন্দু অধিকারীর ফেস দিয়ে এই ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনটা লড়তে হয়, তাহলে আমার মনে হয় এই কন্টেস্ট জিততে পারবে বিজেপি। তো কিছুতেই না। ওনার রাইজ হচ্ছে, কিছু না কিছু পদ পাচ্ছেন, কিছু না কিছু একটা ভালো জিনিস আসছে, কিন্তু মুখ্যমন্ত্রী, বারবার প্রধানমন্ত্রী বলছি, আমার বাংলা তো সব গুলিয়ে যাচ্ছে। তো এই যে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা, কিছুতেই না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন না, অন্য কেউ আসবেন। এবার কে আসবেন সেটা বলা মুশকিল, কারণ সবার হরোস্কোপ তো আমার কাছে নেই, সবার জিনিস আমি জানি না কে কার কোথায়। তবে একটা কিছু, উনি প্রধানমন্ত্রী নিউ ফেস আনবেন, নতুন কাউকে আনবেন, এই শুভেন্দু অধিকারী দিয়ে উনি আনবেন না। আর যদি আনেন, তাহলে এই ইলেকশন জেতা মোটামুটি ইম্পসিবল হবে এই বিজেপির জন্য। তো বিজেপি শুভেন্দু অধিকারীর ফেস নিয়ে এই ইলেকশন জিততে পারবেন না, কারণ ওনার হরোস্কোপে এতটা স্ট্রেংথই নেই। আচ্ছা, মানে আপনি বলছেন ওনার খুব ইম্পর্টেন্ট রোল হতে চলেছে, বাট হি ইজ নট দ্য সিএম ফেস? নট এট অল, একেবারেই নয়। ওকে, আচ্ছা, আরেকটা তাহলে প্রসঙ্গে আসি। বাংলার নির্বাচন মানেই আমরা দেখেছি হানাহানি, রক্তপাত, উন্নয়ন বাহিনী দাঁড়িয়ে থাকে, বাট আমরা সাধারণ মানুষ কিন্তু সেই হানাহানি চাই না। তো দুটো প্রশ্ন, এক, বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে হিন্দু নিধনযজ্ঞ যে কাণ্ড চলছে আমরা দেখছি, তার কতখানি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, এবং এই যে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে চলেছে সেখানে কতখানি রক্তক্ষয়ী হিংসা হবে? এটা না আমাকে মনে হয় ফেব্রুয়ারি মার্চেই এবিপি নিউজের রিডার জিজ্ঞেস করেছিল যে আপনি যে বলছেন যে 2026-এ বিজেপি মানে মমতা ব্যানার্জি থাকবেন না, তাহলে তো ওখানে সব ভালো শান্তিপূর্বক। কারণ আমি বলেছিলাম 2000, যেটা নিয়ে আপনি ভিডিও বানিয়েছিলেন, যে 2025-এ কোথাও যদি বেশি অরাজকতা থাকে, অরাজকতা থাকে, সেটা হবে পশ্চিমবঙ্গতে, বেঙ্গলে। তো ওই আমরা মুর্শিদাবাদ দেখছি বা ডেইলি কিছু না কিছু হচ্ছে, সেটা দেখছি। তো উনি বলেন তাহলে তো, ওই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, তাহলে তো শেষ হয়ে যাবে। আমি বলছি না, মোটামুটি 2-2.5 বছর তারপরও এখানে সেম থাকবে। তো বেঙ্গল ভায়োলেন্স, পলিটিক্স নিয়ে যে একটা ভায়োলেন্সের কালচার চলে এসছে এই বাংলায়, সেটা এত তাড়াতাড়ি যাচ্ছে না। সে বিজেপি আসুক, কেউ আসুক, ডাজন্ট ম্যাটার। আরও বেশি দাঙ্গা ফাসাদ ভায়োলেন্স যাই বলো সেটা আরও বাড়বে, আর মোটামুটি 2 বছর এরকমই থাকবে।
সেটাতে কোনো আমি চেঞ্জ কিছুতেই দেখছি না। মানে পশ্চিমবঙ্গে চেঞ্জ হলেও এই রক্তপাত, এই হানাহানি, এই ধর্মযুদ্ধ এটা কন্টিনিউ নেক্সট 2-3 বছর অ্যাটলিস্ট চলবে। এই যে চেঞ্জটা, এই রক্তপাত, হানাহানি, ভায়োলেন্স দিয়েই তারপর গিয়ে সেটার একটা থিতু হবে। সো ইটস এ ক্লিনজিং ফেজ বলতে পারো, এটা পরিষ্কারের ফেজ। পরিষ্কার বাড়িতে যখন পরিষ্কার হয় তখন ভালো লাগে না, ধুলো ওড়ে, অনেক কিছু জল পড়ে, কাদা হয়ে যায়, তারপর ব্যাপারটা সেটেল হয়। তো এটা সেটেল হতে সময় লাগবে 2 ইয়ার্স মিনিমাম। ওকে, মানে 2026-এ যদি পরিবর্তন হয় 2028-29 অবধিও মোটামুটি এটা চলতে পারে, তারপর বেটার স্টেবল কন্ডিশনে যাবে। না, 2029 থেকে তো অবশ্যই আসবে, কারণ ওদিকে আমি বাংলাদেশ যেটার কথা একটু বলছিলে, বাংলাদেশের জন্য আমি 2000 মানে গত বছরই একটা প্রেডিকশন করেছিলাম, আমার টুইটারে সব আছে, যে এই যে চলছে বাংলাদেশের ব্যাপারটা, দুটো বেঙ্গলি কিন্তু জ্বলবে। दोनों বেঙ্গল জ্বলনে वाला है, तो উইল বি টকিং অ্যাবাউট আওয়ার বেঙ্গল। আমরা আমাদের বাংলা নিয়ে কথা বলবো। ওই বাংলায় হিন্দুদের কোনো রিলিফ নেই 2027-এর এন্ড পর্যন্ত। তখন ওখানে হয়তো হাসিনা ফেরত যাবেন, তখন শেখ হাসিনা ফেরত যাবেন, ভালো করে ইলেকশন হবে, ওনার পার্টি আবার জিতে আসবে। এখন ওনার তো বয়স হয়ে গেছে, উনি হবেন কি ওনার জায়গায় অন্য কেউ হবে তা আমি জানি না। আবার আওয়ামী লীগ মানে ওনার পার্টিটা আবার ফিরে আসবে। আর এই যে ততক্ষণ পর্যন্ত 2025-এ তো বাঙালি ওখানের হিন্দুদের অবস্থা আরো বাজে হবে, আর সেটা এখন শুরু হয়ে গেছে। আবার আমি বলেছিলাম অগাস্টের পর থেকে হবে, তো আর একটু সময় লেগেছে, এই নভেম্বর ডিসেম্বর, তো এটা চলতে থাকবে এন্ড অফ 2027 পর্যন্ত। আমি ওখানে কোনো দেশও, আমাকে অনেকেই বলেছেন যে কি আমার ইন্ডিয়া এখানে কিছু হস্তক্ষেপ করবে বা বড় বড় দেশরা আছে কিছু বলবে, আমি কেউ আসবে না, কেউ আসবে না 2027 পর্যন্ত। ওখানের হিন্দুদের বা ওখানের বাংলার যে পরিস্থিতিটা আছে সেটাকে সামলানোর জন্য নো ওয়ান ইজ কামিং। তো ওখানের অবস্থা প্রবলেমই হচ্ছে, এখানে ওটার খুব একটা কিছু পড়বে সেটা আমার মনে হচ্ছে না। এখানের প্রবলেম আলাদা, প্রবলেম অলরেডি আছে। তবে হ্যাঁ, 2028-এর পর থেকে এখানেও সেটেলমেন্ট, ওখানেও এখানেও। এই প্রসঙ্গে আর একটা কোয়েশ্চেন করব। বিজেপির একটা থিম হচ্ছে যে আমরা সোনার বাংলা গড়ব, মিনস বাংলার যে গ্লোরি যেটা হারিয়ে গেছে বেসিক্যালি বামেদের 34 বছর, তারপর তৃণমূলের 15 বছর, প্রায় 50 বছরে বাংলা অনেক পিছিয়ে গেছে। এবং সিরিয়াসলি আমরা অন্য রাজ্যের সঙ্গে যদি কম্পেয়ার করি, বাংলা আজকে 500 বছর পিছিয়ে গেছে। তো সত্যি কি কোনোদিন সোনার বাংলা আবারও গড়ে উঠবে, বা যে গ্লোরিফাই কথাটা বলছি সেই জায়গাটাই কি বিজেপি নিয়ে যেতে পারবে? মানে পরিবর্তন কি সত্যিকারের পরিবর্তন হবে না রঙের পরিবর্তন হবে? না, রঙের পরিবর্তন হবে না, ডাবল ইঞ্জিন সরকার যেটাকে বলে, যেখানেই ডাবল ইঞ্জিন সরকার হবে সেখানেই একটা পরিবর্তন, মানে ডেভেলপমেন্ট আসবে। যখন আপনি কেন্দ্রের সাথে সিঙ্কে থাকবেন, সেম সিঙ্কে থাকবেন, তখন সেম কেন্দ্র, কারণ বিজেপি তো আগামী আমার মনে হয় 2047 পর্যন্ত বিজেপি কেন্দ্রতে থাকবে, মানে এনডিএ বা বিজেপি যেটাই আপনারা বলবেন। সো সে যখন থাকবে, আপনি যখন সেই কেন্দ্রের সাথে সেম সিঙ্কে থাকবেন, তো ইয়োর ডেভেলপমেন্ট ইজ বাউন্ড টু বি দেয়ার। তো ডেভেলপমেন্ট হবেই হবে, স্লো হবে, কারণ প্রথম 2-2.5 বছর তো খালি ক্লিনজিংয়েই চলে যাচ্ছে। তারপর আস্তে আস্তে হবে, বলে না স্লো অ্যান্ড স্টেডি, তবে হবেই হবে। বলে না যে দের আয় দুরুস্ত আয়, আস্তে আস্তে হবে। তবে হ্যাঁ, বাংলাটা চেঞ্জ হবে, 2 বছর 2.5 বছর তো লাগবেই লাগবে। তারপরে এই সোনার বাংলাটার সোনালী কালারটা ধরতে শুরু করবে, এখন কালার ধরবে না। ওকে, মানে মোটামুটি আমরা বুঝতে 30-31-এর পর থেকে একটা কোর্স, অফকোর্স, মানে এটাতে তো কোনো ভুল নেই। দিস ইজ অন ক্যামেরা, আমি বলছি যে দিস ইজ ডেফিনেটলি, এটা অবশ্যই হবে। কারণ আমরা 2032 থেকে পুরো ইন্ডিয়ার ব্যাপারটাকেই আমি আলাদা দেখছি। যখন আমাদের মানে ইন্ডিয়ার রাহুল মহাদশা শুরু হবে, আমরা চায়নাকে ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট বলবো না, ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে, এখন যেমন চায়না ম্যানুফ্যাকচারিং হাব, পুরো পৃথিবীর ম্যানুফ্যাকচারিং যে কোনো জিনিস আমরা এই যে আমরা ক্যামেরা ইউজ করছি বা যা কিছু মাইক ইউজ করছি, মেড ইন চায়না, বেশিরভাগ মেড ইন চায়না। তো তারপর এই জিনিসটা মেড ইন ইন্ডিয়া হওয়া, সেটা ওখান থেকে শুরু হবে 2032 থেকে। তো সবগুলো রাজ্যে নিজের নিজের একটা কন্ট্রিবিউশন দেবে, আর সেটাতে বাংলার একটা ছাপ হবেই হবে। ওকে ওকে, আপনি যখন কেন্দ্রের কথা বললেন তখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে এই যেটা বললাম, বিজেপি কোনো রাজ্যে নির্বাচন লড়তে গেলে নরেন্দ্র মোদীকে ফেস করেই লড়ে। তো অবভিয়াসলি তাকে যখন ফেস করা হচ্ছে, তার কুণ্ডলীর তো একটা প্রভাব রয়েছে। তো সেটা বাংলার নির্বাচনে কতখানি প্রভাব পড়বে, এবং নরেন্দ্র মোদীর কুণ্ডলী এখন কি বলছে, মানে তার টাফ টাইম, তার বেটার টাইম, হোয়াট ইট ইজ? এটা ভালো প্রশ্ন করেছো যে উনার এখন কেমন সময় চলছে। মোদিজির এখন সময়টা যেমন 2026 আসবে, বিশেষ করে মার্চ থেকে জুলাই পর্যন্ত, নট এট অল এ গুড টাইম, অনেক চ্যালেঞ্জিং টাইম। তবে চ্যালেঞ্জিং টাইম মানে চলে যাওয়া নয়, চ্যালেঞ্জিং টাইম মানে প্রবলেম আসছে, ওটাকে ঠিক করছেন, লোক কিছুটা ওনার বিরুদ্ধে হচ্ছে। এই যে আগামী 6টা মাস, আমি বলবো মার্চ থেকে না, আমি তো জানুয়ারি থেকেই ধরে নিচ্ছি, তাহলে মোটামুটি যে 6টা মাস আসছে জুলাই আগস্ট পর্যন্ত, সেই 6টা মাসে লোক রাস্তায় আসবে,
গভর্নমেন্টের বিরুদ্ধে, ওকে, মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের এগেইনস্ট? সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে। মানে আমি এখন মোদিজির কথা বলছি, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে লোক রাস্তায় আসবে, লোক প্লাস অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট প্রচণ্ড বেড়ে যাবে, এয়ার ক্র্যাশ পুরো পৃথিবীতেই সব জায়গায়। আর কি বলে এটাকে, ভায়োলেন্স, এই যেটা জেনজি আন্দোলন যেটাকে বলে, যেটা ওখানে কাশ্মীরের ওখানে হলো, কাশ্মীরে না কি বলে, লাদাখে হলো আসলে। তো সেই রকম লোক রাস্তায় আসা, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা, অপোজিং গভর্নমেন্ট। আর যেটাকে বলে আরেকটা জিনিস হবে এই 2026-এ, সেটা হচ্ছে আতঙ্কবাদের ব্যাপারটাকে ছোট ছোট খাটো হতেই থাকবে, যেরকম দিল্লি ব্লাস্ট হলো, ইন্ট্রুডার্স, সেটা নিয়ে হ্যাঁ কিছু না কিছু আপনি কতটা, আপনার ইন্টেলিজেন্স মানে আপনার ইন্টেল কতটা সতর্ক থাকবে। ইউ জাস্ট নিড টু বি, আপনাকে 24 ঘন্টা সতর্ক থাকতে হবে, আর ওদেরকে একটা বারই সাকসেসফুল হতে হবে, তাই না? সো এটা এত সোজা না, যতটাই আপনি বলুন, আপনি নো ওয়ান ক্যান বি 24/7 অ্যালার্ট। আপনার ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড, হ্যাঁ কিছুতেই মানে আমরা ওভাবে গড়ে উঠিনি যে আমরা 24/7 অ্যালার্ট থাকবো। তো সেটা তো কিছু না কিছু হবেই, আর ওটা জুলাই অগাস্ট পর্যন্ত, সেটার আমার মনে হয় জুলাই অগাস্ট পর্যন্ত আমরা এরকমও হতে পারে যে আমরা ছোটখাটো ওয়ারও লড়তে চলছি, এরকমও। এই ওয়ার প্রসঙ্গটা একটু পরে আসছি। আচ্ছা, মানে আমি যেটা জিজ্ঞেস করছি সেই প্রসঙ্গে বললাম। তো ইটস গোয়িং টু বি মানে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আসছে এদিকে, কারণ 5টা ইলেকশনও আছে, সেটা থেকে কোথায় যাবেন? ইলেকশনও লড়তে হবে, ওইদিকে চায়না কিছু কিছু প্রেশার দিচ্ছে, ওইদিকে নর্থ ইস্টের দিক দিয়ে, সব মিলেমিশে ভালো না 2026টা। না তাহলে আমি স্টপ করেই কোশ্চেনটা করছি। দিদি হুঙ্কার দিয়ে রেখেছেন যে 29 অবধি মোদী সরকার যাচ্ছে না, 6 মাসের মধ্যে মোদী সরকারকে দিল্লি থেকে তিনি হটিয়ে দেবেন। কিভাবে হটাবেন সেটা বলেননি, কিন্তু হটিয়ে দেবেন বলেছেন। তাহলে কি সত্যি মোদী জামানার শেষ হচ্ছে, মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সরে যেতে দেখছি, সেরকম কোনো সম্ভব? এটা তো আমি 2024 থেকেই শুনে আসছি যে বাস এবার তো উনি কোয়ালিশনে এসছেন, সবাই মিলিজুলি সরকার, তো 6 মাস, এর বেশি আর থাকবেন না। আচ্ছা 6 মাস গেল, 1 বছর গেল, 1.5 বছর হয়ে যাচ্ছে, এই তো কালকে শুনলাম 19 ডিসেম্বর নাকি কিছু একটা হবে, তারপর নাকি মানে পার্লামেন্টে নাকি বিশাল কিছু হয়ে যাবে, কিছুই তো হলো না। সব এমপি কে বলেছে দিল্লিতে থাক, তো কিছুই তো হলো না। তো সেটাই হচ্ছে, মানে বলতে গেলে তো অনেক কিছুই হয়, ইটস নট সো ইজি, কারণ প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন না, পুরো 26-এই কোথাও যাচ্ছেন না, প্রত্যেকটা ইলেকশন একটা একটা করে উনি জিতে যাবেন। সো লেটস সি কি হয়। তো মানে 2029 অবধি নরেন্দ্র মোদীই থাকছেন ম্যাক্সিমাম। দেখুন অ্যাস্ট্রোলজি 100% তো ঠিক বলা যায় না, কারণ আমি তো আর ব্রহ্মাজি না যে সবকিছু ভালো ঠিক মতো বলে দেবো, বাট 95% শিওরিটি যে মোদিজি 2029 পর্যন্ত আছেন, উনি কোথাও, যদি ওনার হেলথটা খুব প্রবলেম করে, কারণ বয়স তো হয়েছে, যেটা আমরা ওনাকে একটা দিনের জন্য মানে এরকম ভাবে দেখিনি যে উনি হসপিটাল যাচ্ছেন, কিছু হচ্ছে, নাথিং সো ফার। তো ওই যে নিজেকে উনি টিকিয়ে রেখেছেন, সেটাতে যদি কোনো প্রবলেম চলে আসে তো 2027-এর আশেপাশে কিছু একটা হবে, বাট আদারওয়াইজ 2029 উই উইল বি দেয়ার। ওকে, তার মানে আপনি বলছেন 95% চান্স আছে, কিন্তু 5% চান্স এটাও আছে যে উনি সরে যেতে পারেন বিকজ অফ হেলথ ইস্যু। আমি হাইপোথেটিক্যাল ধরে নিলাম উনি সরে গেলেন, তাহলে হু ইজ নেক্সট? কেননা লোকের মনে এটা কোয়েশ্চেন যে মোদির পর কে, অমিত শাহজি রয়েছেন নাকি আমাদের যোগী আদিত্যনাথজি রয়েছেন, এটাই তো এখন বিগেস্ট কন্ট্রোভার্সি। হ্যাঁ যোগীজি সব। তো এই জায়গা থেকে উনি যদি বাই চান্স প্রধানমন্ত্রী থেকে সরে যান, কে হতে চলেছেন নেক্সট প্রধানমন্ত্রী? আবার সেই ব্যাপার স্যাপার, মানে সবার হরোস্কোপ না দেখলে বলাই মুশকিল কে হবে। তবে যদি সরে যান তাহলে আমার কেন যেন 2027-এ যোগীজির সেন্টারে আসার একটা চান্স তো আছেই আছে, এটা আমি গত বছর থেকেই বলে রেখেছি। উনার 2027-এর মিডল ব্যান্ডিং এর দিকে কেন্দ্রতে আসার একটা চান্স আছে, কিন্তু চান্স আছে বলতে যে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন এত তাড়াতাড়ি, সেটা আমার কেন যেন মনে হয় না। প্রথম কথা, ছোটখাটো সময়ের জন্য অন্য কাউকে উনি দিতে পারেন, আর মোদিজি সবসময় সারপ্রাইজ দেন। যেমন যোগীজি যখন নিজেও হয়েছিলেন সিএম, উনি নিজেই জানতেন না যে উনি সিএম হতে চলেছেন, দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ নেম। রেখা গুপ্তা ওয়াজ আ সারপ্রাইজ নেম, উনি সবসময় একটা সারপ্রাইজ দিতে থাকেন। মোহন গুপ্তা কমপ্লিটলি সারপ্রাইজ। তো উনি ওরকমই সারপ্রাইজ একটা নামকে নিয়ে আসবেন, আর উনি মানে উনি ট্রাই করবেন যে কিভাবে ডেমনস্ট্রেট করে সরকারটাকে কিছুদিন ভালো করে উনি একটু গাইডেন্স দিয়ে চালাতে পারেন, তারপর হয়তো যোগীজি পরে আসবেন। যোগীজি এখন তো এত তাড়াতাড়ি আমি যোগীজি দেখি না। আর অমিত শাহজিও হচ্ছেন চিফ মিনিস্টার, সেটাও আমি এত তাড়াতাড়ি, প্রাইম মিনিস্টার, সরি হ্যাঁ প্রাইম মিনিস্টার। দেখো চিফ মিনিস্টারের জায়গায় প্রাইম মিনিস্টার বলছি, প্রাইম মিনিস্টারের জায়গায় চিফ মিনিস্টার বলছি। আমি এখন থেকে বাংলায় সারাক্ষণ কথা বলবো লোকের সাথে, বাঙালির ভাইয়েরা আপনারা আমার সাথে বেশি বেশি কথা বলবেন এখন থেকে। সো প্রধানমন্ত্রী আমি ওনাকেও দেখতে পাচ্ছি না, হি ইজ বেস্ট হোম মিনিস্টার।
এবং ওনার মতো হোম মিনিস্টার কমই হতে পারে। সো আমি এইসব বড় বড় নাম কাউকে দেখছি না। এটা তো বিগ সারপ্রাইজ, মানে এটাই তো কন্ট্রোভার্সি, অমিত শাহজি হচ্ছেন না যোগীজি হচ্ছেন, কিন্তু সেখানে কেউ হচ্ছেন না। আমার মনে হয় না। তাহলে কি? 2027 তো ইউপি ইলেকশন উনি জিতবেন, বিজেপি জিতবে, তো যোগীজি জিতবেন। তারপর ওনাকে কেন্দ্রতে নিয়ে আসতে পারেন, কিন্তু ওনাকে কেন্দ্রতে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন সোজা। আমার কেননা ওনার হরোস্কোপ দেখে এই জিনিসটা না, মানে জানি না, ডাইজেস্ট হয় না। আই জাস্ট ফিল দ্যাট সামথিং ইজ ল্যাকিং, কিছু তো একটা ওখানে ছুটছে, তো আমার মনে হয় না। না তাহলে কে? একটা নাম তো থাকবে। জানি না, এরকম কেউ যিনি প্রধানমন্ত্রীর সব ইনস্ট্রাকশন, সব কথাবার্তা শুনে মেনে চলতে পারছেন, ওরকম একটা মাইন্ডসেটওয়ালা কেউ, ওরকম একটা মানে কি বলে এমপ্লয়ি অ্যাটিটিউড যার আছে, ওরকম নেতা অ্যাটিটিউড নিয়ে হবে না। তো এরকম কাউকে নিয়ে আসবে। কিন্তু বিজেপির এখন যারা করছেন নেতা তো সকলেই, তবে একটা মাইন্ডসেট আছে না, যে অন্যের কথা মেনে চলার একটা মাইন্ডসেট আছে। সো অন্যের কথা নিয়ে চলার একটা মাইন্ডসেট নিয়ে কাউকে নিয়ে আসবে। আপনার ইঙ্গিত জয়শঙ্করজির দিকে হচ্ছে তাহলে? ইয়েস, ওটা হতে পারে কিছুদিনের জন্য, ভেরি ভেরি স্মল টাইম। এটা সবসময়ের জন্য না। পরবর্তীকালে যদি যোগীজি বা এরকম বড় বড় নেতাদের আসতে হয়, তাহলে উনি হবেন খুব শর্ট টাইমের জন্য হবেন, সেটাই একটা কিছু হতে পারে। কিন্তু উনি হলেও পিছন থেকে মোদিজি থাকবেন। হ্যাঁ, উনি পিছন থেকে ডেমনস্ট্রেট করবেন, কারণ মোদিজির যে এক্সপিরিয়েন্স অ্যাজ এ সিএম এন্ড অ্যাজ এ পিএম আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই সব কিছুতে, সেটা তো কোনো মানে আর কারোর সাথে কম্প্যারিজনই নেই। কিছুটা অমিত শাহজির কাছে আছে সেই সেম ধরনের জিনিস, বাট দেন উনি তো আসবেন না পিএম হতে। আমি যখন জয়শঙ্করের যে কথা উঠলো, তখন আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বিদেশ। ভারতের আশপাশে যারা রয়েছে, যারা সোকল্ড এতদিন বন্ধু ছিল, সবাই কিন্তু শত্রু হয়ে গেছে, এবং একদম দাঁত নখ বার করা শত্রু। পাকিস্তানের দিক থেকে ঝামেলা করছে, বাংলাদেশ করছে, চীন যতই বন্ধুত্ব দেখা ট্রাস্ট করা যায় না, অ্যান্ড এটা কিন্তু বাড়ছে ক্রমশ। সো ওই যুদ্ধের প্রসঙ্গ পরে আসবো, যেটা বলছিলাম যে আবার কি অপারেশন সিঁদুর 2 এরকম দেখার কোনো চান্স আছে, বা তার থেকেও বিগার কিছু হতে চলেছে? মার্চ এপ্রিলের দিকে সেটাই আমার মনে হয়, অপারেশন সিন্দুর যেটা মার্চ এপ্রিলের ভেতরে আর কি, মার্চ বা এপ্রিল খুব বেশি হলে, ওটার ভেতরেই যা কিছু হওয়ার হবে। যদিও তখন পর্যন্ত না হয়, তাহলে পর্যন্ত হয়তো হবে না, কিন্তু হওয়া উচিত আসলে। এনি টাইম ইট শুড স্টার্ট। তো আমরা তো আর বুঝতে পারছি না, হরোস্কোপ দেখে বোঝা যায় যে ব্যাপারটা কতটা দেশের উপর প্রেশার আসছে, বা আমরা কোনো ওয়ার লড়তে যাচ্ছি কিনা। তবে ওয়ার তো আমরা লড়তে যাচ্ছি, এই আগামী 2032 পর্যন্ত আমরা 2-3টে ওয়ার লড়বো। তো সবার আগে তো এই অপারেশন সিন্দুর 2, অপারেশন সিন্দুর 2.0টা ওরকমই মার্চ এপ্রিলের ভেতরে আবার শুরু হবে। তো সেটা একটা তো হবে। আর যেটা বলছিলে, আমাদের যারা যারা বন্ধু ছিল, আমাদের তো কখনোই কেউ বন্ধু ছিল না। আমার মনে হয় না ভারতের কোনো বন্ধু আছে। আর ভারতের হরোস্কোপ যদি আমি দেখি, আমাদের ক্যান্সার সাইন মানে কর্ক রাশি, যেটা বাংলায় কর্কট রাশি বলে, সেটা ওভারলোডিং। আমাদের রাশি কর্কট, আমাদের লগ্ন বৃষভ, আর আমাদের রাশি কর্কটে ওখানে আবার পুষ্যা নক্ষত্রতে অতগুলো প্ল্যানেট আছে। সো আমরা সবসময় একটা নারী সিংহ, একটা সবসময় থাকি যে বসুধৈব কুটুম্বকম, সবাই আমাদের জন্য ভালো, সবাইকে সম্মান করা উচিত। সে এই যে অ্যাটিটিউডটা, এই ধরনের আমাদের জন্য কেউ ছিল না, কেউ নেই, আর কেউ থাকবেও না। আর চায়না তো কিসি কা সাগা নেই, ও তো কারোরই নেই, অবশ্যই না। তো চায়না তো অবশ্যই আগামী, আমার মনে হয় 2027 মাঝকে উইদিন 2027 মোস্টলি আবার ওই যে নর্থ ইস্ট রিজিয়নটাতে আবার একটা কিছু শুরু করবে। সো একদিকে তাইওয়ানের দিকে হাত বাড়াবে, একদিকে আমাদের দিকে হাত বাড়াবে। সো বোথ দ্য থিংস দে উইল গো টুগেদার মোস্টলি। তো আমার তো মনে হয় না কেউ আছে। আর আমি যতটুকু বুঝি যে আমাদের প্রধানমন্ত্রী উনি ঠিক এসব জানেন যে আমাদের কেউ নেই, আমাদেরকে নিজস্বভাবে চলতে হবে, আর সেভাবেই প্ল্যান প্রোগ্রাম করে চলছেন, যার জন্য হুটহাট ওয়ার হচ্ছে না। জানেন যে ওয়ার হলে নিজে থেকেই টিকে থেকে নিজেকেই সবকিছু করতে হবে। সো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে তবেই ওয়ারে যাওয়া। আর ওয়ার তো একদিকে না, যেমন জিএসটি লাগিয়ে দিয়েছেন, পিওকে কে বলেছেন তোমাকে জিএসটি দিতে হবে, ইন্ডিয়ার মতো জিএসটি দিতে হবে। তো ওয়ার এটাও চলছে, পিওকে কে ভালো করে। সো পেন অ্যান্ড পেপারে পিওকে কে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে দিস ইজ অকুপাইড বাই দ্যাম, ওন বাই আস, অকুপাইড বাই মানে ওরা উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু জায়গাটা আমাদের। ফিরবে ভারতবর্ষে? হ্যাঁ, অফকোর্স পিওকে আসবে। মানে এটাতে তো এবার যখন ওয়ার হবে পিওকে নিয়েই আসবে। আমার তো গত বছরের প্রেডিকশন আছে অগাস্ট মাসের, যে পিওকে 2027 এর মধ্যে আসবে, এই ভারতে আসবে। মঙ্গলের দশা শুরু হচ্ছে, অ্যান্ড তখন কিন্তু কোনো ওয়ার ছিল না, কিছুই চলছিল না। তখনই আমি বলেছি 2024-এ যে পিওকে হয়তো 2025-এ বা 2026-এর ভেতরে, 27-এর ভেতরে, এই দুটো টাইম লাইনের মধ্যে আসবে
পিওকে আসবে। আচ্ছা, পিওকের কথা যখন এলো, যুদ্ধের কথা যখন এলো, মোদিজির কথা এলো, তখন একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সকলেই জানতে চায়, সেটা হচ্ছে যে মোদিজি আমাদের যেটা ভিশন দেখিয়েছেন যে আমরা বিশ্বগুরু হব, 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছবো, এটা কি জাস্ট রাজনৈতিক স্টান্স নাকি সত্যিই ভারতবর্ষ একদিন ওই জায়গায় পৌঁছতে পারে? থার্ড পজিশনে পৌঁছে গেছি তো, মানে সরি, ফোর্থ পজিশনে পৌঁছে গেছি তো থার্ড পজিশনে পৌঁছবো, তাই না? তবে হ্যাঁ, এবার কথা হচ্ছে অ্যাস্ট্রোলজার এটা বলতে পারে কবে হতে পারে। তো আমরা যেটা ভেবে রেখেছিলাম যে 2027 পর্যন্ত আমরা থার্ড পজিশনে পৌঁছবো, আমার কেন যেন মনে হয় আরেকটু বেশি লাগবে, আমরা পজিশনে পৌঁছবো। একটু আগেই বলছিলাম 2032 থেকে যে ইন্ডিয়ার একটা প্রোগ্রেস শুরু হবে, লং টাইম প্রোগ্রেস শুরু হবে। এখন কিন্তু ব্যাপারটা একটা ভালো জায়গায় আমরা পৌঁছেছি, মানে আমরা খুবই বটম লাইনে ছিলাম, সেখান থেকে একটা ভালো জায়গায় পৌঁছেছি। আমরা 4th ইকোনমি হয়ে যাচ্ছি, 5th ছিলাম, 5th থেকে 4th হয়ে গেছি। সো এখন একটু ব্রেক হবে, এখন একটু স্লো ডাউন হবে। আমাদের স্লো ডাউনটা বাকিদের চেয়ে ভালো হবে। মানে কি বলবো, যেমন চায়নার ইকোনমি প্রচণ্ড ডাউন, ওদের জিডিপি প্রচণ্ড ডাউন, 3 পয়েন্ট সামথিংয়ে চলছে, আমাদের তো 7-8 পয়েন্টে চলে যাচ্ছে। তো বাকিদের চেয়ে আমরা ভালো করব 2026-এ, কিন্তু আমাদের নিজস্ব পারফরমেন্সের দিক থেকে আমরা একটু স্লো, মানে যেটা রকেট চলছিল একটুখানি ওটার একটা স্পিডটা কম হবে। তো গাড়ি এখন একটু মানে 5th গিয়ারে চলবে না, এখন একটু 3rd গিয়ার 4th গিয়ারে চলবে। তবে আমরা যে থার্ড ইকোনমি ব্যাপারটা, যে আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হব, যেটা 5 ট্রিলিয়ন ইকোনমি বলছিলেন, সেটা হতে হতে আমার মনে হয় না 2027 আর একটু সময় লাগবে, তবে সেটা হবে। কারণ 2032 থেকে যে আমাদের ইন্ডিয়ার একটা নতুন শুরু হবে না, মানে চায়নাকে আমরা রিপ্লেস করবো, তুমি বুঝতে পারছো ব্যাপারটা? সো প্রত্যেকবার যখন শনি ওই মীন রাশি থেকে মেষ রাশি পর্যন্ত যায়, প্রত্যেক 30 বছরের শনি একবার মীন রাশিতে ঘুরে আসেন। তো লাস্ট টাইম যখন শনি এসেছিলেন 60s ফিরে ওখানে, তখন আমরা ওখান থেকে শুরু হয়েছে চায়নার বুম। চায়না ওখান থেকে শুরু করেছে। এরও আগে মানে 30s এর দিকে যখন গিয়েছে, তখন আমেরিকা বুম করতে শুরু করেছে। এরও 30 ইয়ার্স ব্যাক যখন আবার শনি ঘুরে ফিরে মীন রাশিতে এসেছিলেন, তখন ইংল্যান্ড ছিল অ্যাজ এ হিউজ। এর আগে ছিল ডাচ পিপল ওয়ার অন দ্য বুম, কি ভাই পুরো পৃথিবীতে কারো যদি কিছু চলছে তো ডাচ লোকের কি বলবো, ওদের ম্যানুফ্যাকচারিং, ওদের ইকোনমি ভালো চলছে। তো প্রত্যেক 30 বছরে ব্যাপারটা ব্রেক হয়ে নতুন জায়গায় যাচ্ছে। সো ইটস নাও ইন্ডিয়াস টার্ন। তো এই যে পাওয়ার শিফটটা হচ্ছে, ইকোনমিক্যাল পাওয়ার শিফট, আমি বলছি না যে আমরা সুপার পাওয়ার হচ্ছি, সুপার পাওয়ার হয়তো আমেরিকা এখনো থাকবে আগেও, কিন্তু এই যে ইকোনমিক্যাল পাওয়ার শিফটটা হচ্ছে 2032 থেকে শুরু হয়ে গেছে। এটা এই 2025 থেকে কিন্তু শুরু হয়েছে এটার উপর কাজ করা। 2032 থেকে ওটা রিফ্লেক্ট হতে শুরু করবে যে ইয়েস, ফাইনালি উই আর রিপ্লেসিং চায়না ইন দিস ম্যাটার। যেটা চায়না এখন পুরো যেখানেই যাও সেখানে চাইনিজ মেড ইন চায়না, যেখানেই যাও সেখানেই চায়না বিভিন্ন জায়গায় ভালো করছে, ভালো ওরা বিভিন্ন দেশে গিয়ে কি বলে ব্রিজ বানিয়ে দিচ্ছে, অনেক কিছু করছে, ফ্যাক্টরি বানাচ্ছে। সেটা আমরা তখন এই জায়গাটা নেব। 30 years উইল বি রুলিং। মানে 32 থেকে যেটা শুরু হচ্ছে, নেক্সট 30 ইয়ার ইন্ডিয়া। আচ্ছা, এবার একটু আবার বাংলায় ফেরত আসছি। সেটা হচ্ছে যে এই যে বিজেপি নেতারা আসেন, এসে বলেন পিসি চোর, ভাইপো চোর, খুব করাপ্টেড, ওদের জেলে পাঠাবো, তো এটা কি পলিটিক্যাল স্টান্স নাকি, মানে আমি কুণ্ডলীর বিচারই করছি, নট পলিটিক্যাল থিং, যে অভিষেক ব্যানার্জি বলুন, মমতা ব্যানার্জি বলুন, এদের কারুর কি কোনো জেল যাত্রা যোগ আছে বা এরকম কোনো ট্রাভেলসাম পিরিয়ড আছে? আমি অভিষেক ব্যানার্জির হরোস্কোপ দেখিনি, বা আই হ্যাভ নো ক্লু, ঠিক মতো আমার হরোস্কোপ দেখে মনেও হয়নি, বা আমার ইচ্ছেও করেনি যে ওনার হরোস্কোপে আমি একটু, যেমন মমতা ব্যানার্জিরও পাইনি, কিন্তু ওটাতে অনেক রিসার্চ করেছি, অনেক ব্যাক ক্যালকুলেশন করেছি, তার বিভিন্ন ওনার জীবনের বিভিন্ন যে মেইন পয়েন্টগুলো সেগুলো মিলিয়ে একটা হরোস্কোপে আমি একটা জায়গায় সিদ্ধান্ততে পৌঁছেছি। আই ডিডন্ট ফিল লাইক, আমার ইচ্ছেও করেনি ওনার হরোস্কোপে এতটা টাইম দেবো ওই অভিষেক ব্যানার্জি। আই ডিডন্ট ফাইন্ড হিম দ্যাট মাচ অফ ওয়ার্দি। যাই হোক, 2000 এই যে 26 ইলেকশনটা হবে, তারপর থেকে আমার মনে হয় না দিদি, আস্তে আস্তে ওনাকে ব্যাকসিট নিতেই হবে। বিশেষ করে আগামী, আমি জানি না, হয়তো আগামী দিওয়ালি, মানে আগামী কালী পুজো, মানে নভেম্বরের দিকে হয় কালী পুজো, ততক্ষণ পর্যন্ত তৃণমূলে একটা বিশাল ঝড় আসবে, বিভিন্ন চেহারা পরিবর্তন হবে, এর জায়গায় ওই সব কিছু যাই ওরা ইন্টারনাল করে, আই হ্যাভ নো আইডিয়া, ওই সব হবে। তো
এবার হচ্ছে যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট জেলে পাঠাচ্ছেন কিনা অভিষেক ব্যানার্জিকে, আই হ্যাভ নো আইডিয়া। তবে হ্যাঁ, মমতা ইজ গন, মমতা দিদি শি ইজ গন। মানে আমি যখন গন বলছি সেটার অর্থ হচ্ছে যে হয় না এরকম যে একবার ইলেকশন হারলাম কিন্তু নেক্সট টাইম আমি আবার কন্টেস্ট করছি, আবার যাচ্ছি। আর উনি তো আর 80 বছরের বুড়ো না, কিন্তু দ্যাটস ওভার। মানে একবার ইলেকশন হলে শেষ। এবার যখন উনি হারবেন, এন্ড অফ হার কেরিয়ার, এন্ড অফ হার কেরিয়ার। তো এটা ওখানে ওনার ফুল স্টপ। যা হয়ে গেছে ইটস লাইক, আমি অবশ্য সুশান্তজির ওখানে বলেছিলাম, ইটস লাইক শিশুপাল, 100 মিস্টেক্স ডান, ইউ আর গন। তো আমার মনে হয় না উনি আবার আসতে পারবেন। তো এবার জেলে পাঠাবেন কিনা জানি না, হয়তো সেন্টারে ওনাকে কিছু ইন্টারোগেশনের জন্য আসা যাওয়া এসব শুরু হয়ে যাবে ওনার, কিন্তু ওভাবে জেল টেল হয়তো না। ওকে ওকে দিদি, একদম শেষ প্রশ্ন আসবো, একদম জেনারিক কোয়েশ্চেন করছি, যেটা সবাই জানতে চাইছে। 2026 আসছে, ওভারঅল ভারতের জন্য কেমন যাবে, পশ্চিমবঙ্গের জন্য কেমন যাবে? ভারতের জন্য কিছু কিছু জিনিস ভালো যাবে, কারণ ল অ্যান্ড অর্ডারে যেটা আমরা চাইছিলাম, জুডিশিয়াল চেঞ্জ, আস্তে আস্তে ওটার একটা ব্যাপারটা শুরু হবে। ভারতের জন্য কিছু কিছু জিনিস ভালো আছে, যেমন বাকি দেশের চেয়ে আমরা ভালো অর্থনীতিতে ভালোই করবো, আমাদের ইকোনমিটা একটা ভালোই গ্রো করবে, আমরা স্পোর্টসে আরও ভালো করব, আমরা এডুকেশনটাকে আরও রিফর্ম করবো। 2026-এ কনভার্জন, জানে না, মিশনারিজ কনভার্জন হচ্ছে, মুসলিম থেকে হিন্দুতে কনভার্জন হচ্ছে, এইসব জিনিসকে আমরা খুব ভালো করে ট্যাকেল করব। ওই সব জিনিস আছে, কিন্তু প্রচণ্ড বাজে একটা অবস্থা হবে, কারণ আজকে এখানে ক্র্যাশ হচ্ছে, কালকে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরশু ওখানে আগুন লেগে গেছে, তরশু ওই জায়গাটাতে লোকজন রাস্তায় এসে গেছে সরকারের বিরুদ্ধে। একটা কেমন একটা chaotic situation, প্রচন্ড কেওটিক একটা সিচুয়েশন হবে, একটা প্রচন্ড পাঁচমিশালে ব্যাপারটা। তো খুব একটা দেশ না, পুরো পৃথিবীর জন্য এই ব্যাপারটা ভালো না। 2026 25-এর চেয়েও বাজে হবে। 27টা একটুখানি থিতু আছে, তবে 2026টা ইটস ভেরি টাফ। আমি বলবো এতক্ষণ পর্যন্ত এতটা টাফ কখনো হয়নি, সেরকম হবে। আর কি বলে এটাকে, এই যে বাংলার জন্য, বাংলার তো বলে না, পরিবর্তন আনতে গেলে এই যদি এই পুরো রুমের ব্যাপারটা চেঞ্জ করতে হয়, তো সোফাকে সরাবে, নাড়াটানি করবে, এটা ভালো সময় না। তো এই পরিবর্তনের সময়টা 2026 পশ্চিমবঙ্গের জন্য একদমই ভালো না। অনেক ভায়োলেন্স আসছে, অবশ্যই হবে, ভায়োলেন্স থেকে এখন লোককে বাঁচাতে হবে। মেইন এখন যেটা ল অ্যান্ড অর্ডার, যদিও আমার মনে হয় হোম মিনিস্টার প্রচন্ড করবেন। আমি একটা প্রেডিকশন করেছিলাম, কাগজতে দিখানা পড়েগা, তখন আমাকে লোকে নিয়ে খুব হেসেছিল, এ তো হরবার বলতে কুছ নেই হতা হ্যাঁ। তারপর বুঝেছে ওরা, যখন বিহার ইলেকশন, আমি তো ফেব্রুয়ারি মার্চে বলেছি, বিহার ইলেকশন যখন ব্যাপারগুলো শুরু হয়েছে, তখন ওরা বুঝেছে ও এবার তো সত্যি হচ্ছে। তো ক্লিনিং প্রসেস হচ্ছে, কিন্তু বাংলার ভায়োলেন্সটা এবার পিকে পৌঁছবে, পিকে, প্রচুর ভায়োলেন্স পিকে পৌঁছবে, হোম মিনিস্ট্রি করবে। তার মানে কি ক্লিনিং থেকে এবার ডিপ ক্লিনিং এ যাবে? মানে ঘর ঘর, কাশ্মীরে যেরকম করে গিয়ে আমরা জঙ্গি খুঁজেছি, এখানেও কি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে? সবার আগে ক্লিনিং ব্যাপারটা তো শুরু হয়েছে একটা, যেটা আগে কেউ, আমিও বুঝতে পারিনি কিভাবে ক্লিনিংটা হবে। হরোস্কোপে এটা বোঝা যায় না যে এসআইআর কি জিনিস, আমি জানতামই না। আমার মনে তুমিও জানতে না, পরেই বুঝেছো ব্যাপারটা কি ভাই, এটা আবার কি ধরনের হালুয়া। তো এই এসআইআর ব্যাপারটা দিয়ে ক্লিনিং হবে, জানা বোঝা সেভাবে যায় না হরোস্কোপ দেখে। তবে হ্যাঁ, একটা কিছু হচ্ছে দেশে ক্লিনিং, সেটা বোঝা যাচ্ছে। মানে হোম মিনিস্ট্রি জুন জুলাই থেকে হোম মিনিস্ট্রি আরো স্ট্রিক্ট হবে, দেখো শুধু তুমি খালি যেভাবে ক্লিনিং করবে। আচ্ছা যাই হোক, সো সেই একটা ব্যাপার হবে। সেকেন্ডলি, ঘর ঘরে যেটা ডিপ ক্লিনিং বলছো, আমার মনে হয় সেন্ট্রাল ফোর্স কিছু তো একটা এখানে রাখবে, কারণ মানে হাইয়ার অথরিটি, হাইয়ার পোস্টের প্রচন্ড একটা প্রভাব আমি ইয়েতে দেখতে পাই, মানে ওদের ওয়েস্ট বেঙ্গলের হরোস্কোপে দেখতে পাই। সেটা আর কি হতে পারে, না সেটার মান্থটা, টাইমিংটা কিরকম হবে? ওই এই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। আসলে ইলেকশন কখন এখানে? এখানে এপ্রিল মে মাসে হবে, আফটার আসামের পরে। আসাম একসঙ্গে হবে, 5টা রাজ্যে একসঙ্গে ইলেকশন হচ্ছে, আসাম, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু। আচ্ছা, সেম ডেটে, একদম সেম ফেজে হবে এই 5টা ইলেকশন। বাপ রে বাপ, নেতা মন্ত্রীরা সব এক জায়গা থেকে আরেক, ডেলি প্যাসেঞ্জারই করতে হবে সবাইকে। হ্যাঁ, সবাই গিয়ে শুধু, কারণ প্রত্যেক জায়গায় গিয়ে ভাষণ টাষণ দেন, তাই না? তো মানে ক্যাম্পেইনিং যেটাকে বলে, বাপ রে বাপ, প্রচন্ড টাইট শিডিউল আছে ওই সময়টা, খুব টাফ শিডিউল যাবে। তো সেই জন্যই জানতে চাইছিলাম যে ওই সময়ের আগে এইটা আছে কিনা, কেননা বহু মানুষ জানতে চায় রাষ্ট্রপতি শাসন না করলে, সেন্ট্রাল ফোর্স না এলে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না।
আমার যেটা মনে হয় রাষ্ট্রপতি শাসন লাগুক বা সেন্টারে শুধু আর্মি আছে তা না, সেন্টারের কাছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ফোর্স আছে, কিছু না কিছু যে একটা সেন্টার থেকে ফোর্স এখানে লাগাতেই হবে, আর যেটা আমার মনে হয় লাগাবেন বিকজ টু উইন দিস ইলেকশন দে নো হোয়াট টু ডু। আর এটা যখন কিছু ভাগ্যতে হয় না, কিছু না কিছু ভাবে, আমি ভাগ্য পড়ি, আমি তো আর অ্যানালিস্ট না, আমি জানি না যে কোন পার্টি থেকে কতটা মোটামুটি এখানে টোটাল সিট আছে অ্যাসেম্বলি ইলেকশনে, আমি তো সেটাই জানি না, কিন্তু এতটুকু বোঝা যায় যে ভাগ্যতে যখন কিছু আছে, আমি ভাগ্যকে ডিকোড করি, আপনার হরোস্কোপ আপনার ভাগ্য বলে দেবে, আপনার ডেস্টিনি ডিকোড করলে বোঝা যায় যে হ্যাঁ আপনি এই চাকরিটা পাবেন। এখন অন্য কেউ ছেড়ে চলে গেছে তাই চাকরিটা পাচ্ছেন, নাকি আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন তাই চাকরিটা পাচ্ছেন, আই হ্যাভ নো আইডিয়া, তবে চাকরিটা আপনি পাবেন। তো সিমিলারলি এখন চাকরিটা আপনি 1 মাসের জন্য পাবেন না 1 বছরের জন্য পাবেন সেটাও জানি না, বাট ইউ আর গেটিং ইট। তো সিমিলারলি যখন এখানে চেঞ্জ আসার হবে তো আসবেই, সে যেভাবেই গভর্নমেন্ট করুক। আমার আগেই একটা আমার ইনস্টাগ্রামেও আছে, ওটা প্রায় মিলিয়ন ভিউয়ারশিপ, আর হাজার হাজার লোকের গালিগালাজ আছে ওই ভিডিওটাতে। ওটার একটা ক্লিপ আমিও ইউজ করেছিলাম জুলাই মাসে। হ্যাঁ, বাঙালিদের হাজার 2 মিলিয়ন ওটাতে ভিউয়ারশিপ আছে, সম্ভবত 2 মিলিয়ন না 1 মিলিয়ন, আর সবাই আমাকে গালাগালি দিচ্ছে যে দেখে নেবো আপনাকে ইলেকশনে। বলছি আরে ভাই, আমার কাজ হচ্ছে প্রেডিকশন দেওয়া, দেখা না, আমি কোনো রাজনৈতিক ব্যাপার নেই আমার। সো সেখানে যেটা বলেছিলাম যে প্রেসিডেন্সিয়াল রুল বা সেরকমই একটা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স এখানে লাগাতেই হবে এবং গভর্নমেন্ট লাগাবে। তো হরোস্কোপ দেখে বলা যে এক্স্যাক্টলি কি ধরনের প্রেসিডেন্সিয়াল রুলই লাগাবেন কিনা, আই হ্যাভ নো আইডিয়া, বাট হতে পারে এটা হবে, তবে জানুয়ারি এন্ড অফ দিস ইয়ার বা স্টার্টিং অফ নেক্সট ইয়ার, দুটোর মধ্যে একটা জায়গায় এটা আসছে। এন্ড অফ দিস ইয়ার হয়ে গেল তো স্টার্টিং অফ নেক্সট ইয়ার আসে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে নিজস্ব ফোর্স বা প্রেসিডেন্সিয়াল রুল লাগাবে, দুটোর মধ্যে একটা মাস্ট। ওকে দিদি, অসংখ্য ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য, এবং যেগুলো বললেন রীতিমতো সারপ্রাইজিং। মোদিজি সরে যেতে পারেন, 95% চান্স থাকছেন, কিন্তু 5% চান্স সরে যাচ্ছেন। তার জায়গায় যিনি আসছেন তিনি অমিত শাহজি বা যোগী আদিত্যনাথজি নন, বা বাংলায় চেঞ্জ হচ্ছে। তো ডেফিনেটলি আমরা বাংলা নিয়ে বেশি কনসেন্ট্রেট করব। ইলেকশনের পর আপনার সঙ্গে আবারও কথা বলবো, কতটা মিললো কতটা মিললো না। আমি তো তোমার সব ভিউয়ার্সদেরকে বলবো, সবাই একটু কমেন্ট সেকশনে লিখো আমার বাংলাটা কেমন ছিল, কতটা ইমপ্রুভ করতে হবে, আর বাকি দেখা যাবে। একদম দিদি। সুতরাং দেখলেন দিদি যে প্রেডিকশনগুলো করলেন সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। আমরাও দেখবো 26-এ কতটা মেলে না, বাট যেটুকুনি বললেন যারা এখনো একটুও দোদুল্য মনতায় ছিলেন না, তাদের কিন্তু নিরাশা অনেকটা কেটে যাবে। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।